নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ আমি ঠাকুরের ট্রেন যাত্রার একটি ঘটনা আপনাদের শোনাবো, সঙ্গে থাকবেন। তাহলে শুরু করছি আজকের কথা। বেনারস ক্যান্টনমেন্ট হতে রাত্রি 9টার সময় মজফ্ফরপুরে একটি ট্রেন ছাড়ে। রাত্রি প্রায় 9:45 সময় রোহিণীবাবু এবং ব্রহ্মচারী দুজনে আশ্রম হতে ঠাকুরকে নিয়ে স্টেশন অভিমুখে রওনা হলেন। ব্রহ্মচারী যাত্রাকালে ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন, কিন্তু একটি কথাও বললেন না। দরবিগলিত ধারায় অশ্রু বর্ষিত হচ্ছে। স্টেশনে পৌঁছে দেখলেন যে 9টার ট্রেন ছেড়ে গিয়েছে। পরবর্তী ট্রেন রাত্রি 12টার সময়। সেই ট্রেনের প্রতীক্ষায় রোহিণীবাবু ও ঠাকুর বসে রইলেন। সমস্ত দিন কিছু খান নাই, ভয়ানক ক্ষুধার্ত। ঠাকুর হঠাৎ বললেন, কিছু খাইবেন না? কি খাইব জিজ্ঞাসা করলে ঠাকুর কেলনার হোটেলের দিকে অঙ্গুলি সংকেত করলেন। হোটেলে প্রবেশ করে মাংস ভাতের জন্য রোহিণীবাবু বললেন। 1 ঘন্টা অপেক্ষা করতে হবে জেনে ঠাকুরের নিকট এসে বসলেন। সময় মতো হোটেলে গিয়ে হোটেলের এক ধারে রোহিণীবাবু ও অন্য ধারের চেয়ারে ঠাকুর বসলেন। খাবার আসে। ঠাকুরকে বললেন, আমি খাইব আর আপনি কিছুই খাইবেন না? ইহা আমি কিছুতেই সহ্য করতে পারিতেছি না। ঠাকুর বলিলেন, কি খাইব? হোটেলের বেয়ারাকে একটি আইসক্রিম দেওয়ার জন্য আদেশ করলেন। বেয়ারা একটি পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাসে আইসক্রিম দিয়ে গেলেন। যতক্ষণ বসে রোহিণীবাবু ভাত খাচ্ছিলেন ততক্ষণ ঠাকুর ওই গ্লাস হতে একটু একটু আইসক্রিম পান করতে লাগলেন। আহারাদি সমাপনের পর শ্রী শ্রী ঠাকুর ও রোহিণীবাবু স্টেশনে অপেক্ষমান ট্রেনে আরোহণ করলেন। ট্রেনে কম্বল ও চাদর বিছিয়ে একটি বিছানা করলেন। রোহিণীবাবুর নিকট কোনো বালিশ ছিল না। ঠাকুর লম্বা হয়ে শুয়ে মাথাটি রোহিণীবাবুর কোলে রাখলেন। প্রথমে গাড়ি সারনাথ স্টেশনে থামল। ফেরিওয়ালারা গোলাপ রেউড়ি বলে হাঁকছে। ঠাকুর তাহাকে গোলাপ রেউড়ি কিনতে বললেন। 1 ছটাক গোলাপ রেউড়ি কিনলেন। বিক্রেতা কোনো কাগজ বা পাত্রে দিল না। বাধ্য হয়ে রোহিণীবাবু নিজের পরিধেয় বস্ত্রের এক কোণে নিতে বাধ্য হলেন। গোলাপ রেউড়ি মুখে দিতেই টাটকা গোলাপ ফুলের গন্ধ পেলেন। ঠাকুরকে বললেন, ঠাকুর মহাশয়, কি সুন্দর এই গোলাপ রেউড়ি, টাটকা গোলাপ ফুলের গন্ধ বের হচ্ছে, একটু খাইয়া দেখুন। ঠাকুর কোনো কথা না বলে রোহিণীবাবুর কাপড় হতে গোলাপ রেউড়ি গ্রহণ করলে খুব আনন্দ উপভোগ করলেন। রাত্রি 1টা বেজে গিয়েছে। ঠাকুর তাহার কোলে মাথা রেখে শুইলেন। রোহিণীবাবু বসে বসেই ঢুলতে লাগলেন। কখন ভোর হয়েছে বুঝতেই পারলেন না। ঘুম ভেঙে দেখলেন ট্রেন গাজীপুর স্টেশনে পৌঁছিয়েছে। ঠাকুর কখন তাহার কোল হতে মাথা তুলেছেন তাহা বুঝতে পারেননি। ঠাকুর বসে আছেন। মনে হলো রোহিণীবাবু সারা রাত্রি এক জায়গায় একইভাবে বসেছিলেন। গাজীপুরে গাড়ি 15 মিনিট থামে। ট্রেন হতে নেমে কলে হাত মুখ ধুয়ে লোটা ভরে জল নিয়ে গাড়িতে উঠলেন। ঠাকুর ওই লোটার জলে হাত মুখ ধুলেন। স্টেশনে এক মিঠাইয়ের দোকানে পুরি ভাজার গন্ধ ট্রেন হতে পাচ্ছিলেন। ঠাকুর ওই পুরি কিনে এনে রোহিণীবাবুকে খেতে বললেন। পুনরায় গাড়ি হতে নেমে দোকান হতে সের গরম পুরি কিনলেন। দোকানদার পুরীর সহিত তেলাকুচো ফলের তরকারিও দিলেন। কলে গিয়ে লোটার জল ভরছেন এমন সময় গাড়ি ছাড়া ঘণ্টা পড়ল। সব জিনিস নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে গাড়িটিও ছেড়ে দিল। বেশ ক্ষুধা হয়েছে। বিশেষত গরম পুরীর গন্ধটা ক্ষুধাকে যেন আরও দ্বিগুণ করে তুলেছে। শালপাতায় পুরি তরকারি রেখে একখানি পুরি তরকারি নিয়ে খেতে আরম্ভ করলেন। খেতে ভালোই লাগছিল বলে ঠাকুরকেও পুরি খাবার জন্য অনুরোধ করলেন। ঠাকুরও কিছু পুরি গ্রহণ করলেন। বেলা 12টার সময় ট্রেন ছাপড়া স্টেশনে পৌঁছালো। এখানে ট্রেনটি 8 ঘন্টা থামে। স্টেশন প্ল্যাটফর্ম অবতরণ করে ঘুরতে ঘুরতে দেখলেন একধারে আম বিক্রি হচ্ছে।
দোকানদার আমগুলি মিষ্টি বলে চিৎকার করছে। রোহিণীবাবু প্রায় 40টি আম কিনে ট্রেনে উঠলেন। অন্য কোনো খাবারের সন্ধান পেলেন না। ট্রেনে উঠে একটি আম কেটে ঠাকুরকে খেতে দিলে ঠাকুর মুখে দিয়ে ফেলে দিলেন। বললেন, ভীষণ টক। আরেকটি আম কাটলেন, সেটিও মুখে ছুঁয়ে ফেলে দিলেন। রোহিণীবাবুর বড় দুঃখ হলো, আমওয়ালার ওপর রাগও হলো। ভাবলেন, আমওয়ালা কি জুয়াচোর? মিথ্যে কথা বলে আম বিক্রয় করছে। সব আম ফেলে দিতে ইচ্ছে করল, কিন্তু ফেললেন না। ভাবলেন, একটি আম যদি মিষ্টি বের হয়। একটি করে আম কাটছেন আর মুখে দিয়ে ফেলে দিচ্ছেন। 7-8টি আম ফেলার পর একটি আম কেটে দেখলেন খুব মিষ্টি ও সুস্বাদু। ঠাকুরকে বললেন, খেয়ে দেখুন কি মিষ্টি। এক পিঠ আম কেটে ঠাকুরকে যেই দিলেন, ঠাকুরও বললেন, বেশ মিষ্টি। তারপর থেকে রোহিণীবাবু একটি করে আম কেটে একটা পিঠ তিনি খাচ্ছেন, অন্য পিঠ ঠাকুরকে দিচ্ছেন। অবশ্য অতগুলো আমের মধ্যে বেশিরভাগই আম ফেলে দিতে হয়েছিল। গাড়ি ছেড়ে দিলে ঠাকুর আবার রোহিণীবাবুর কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। বেলা 4টের সময় সোনপুর স্টেশনে গাড়ি থামল। ফেরিওয়ালারা চীনাবাদাম বিক্রয় করছে। উঠবার উপায় নেই। একইভাবে বসে 2 পয়সার বাদাম কিনে কাপড়ের মধ্যে নিলেন। এক একটি করে বাদাম খাওয়া প্রায় শেষ করে এনেছেন, অল্পই বাকি আছে। তখন রোহিণীবাবুর মনে হলো, সব বাদাম তিনিই খেলেন, ঠাকুরের জন্য একটিও কি রাখবেন না? বাকি কয়েকটি বাদাম ছাড়িয়ে কাপড়ের কোণে ঠাকুরের জন্য বেঁধে রাখলেন। হাজিপুর স্টেশনে ঠাকুর উঠে বসলেন। বললেন, সোনপুর স্টেশনে ভাজা বাদাম কিনেছিলাম, অধিকাংশই আমি খেয়ে ফেলেছি। আপনার কথা মনে পড়তে এই কয়েকটি বাদাম রেখে দিয়েছি। ঠাকুর আনন্দের সহিত বাদামগুলি গ্রহণ করলেন। রোহিণীবাবু সন্ধ্যার পর মজফর স্টেশনে এসে পৌঁছালেন। ঘোড়ার গাড়ি করে প্রায় 6:30টার সময় মজফ্ফরপুরে চ্যাপম্যান মধ্য ইংরেজি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলেন। রোহিণীবাবুর স্ত্রী শ্রীমতী লাবণ্যপ্রভা মজুমদারে চ্যাপম্যান মধ্য ইংরেজি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষয়িত্রী। স্কুল গৃহটি খুবই বড়, উহার এক অংশে কোয়ার্টার। বাড়িটি এত বড় রাত্রিতে তিনি বুঝতে পারেননি। সকালে ঘুমোতে উঠে বাইরে এসে দেখলেন বিদ্যালয় প্রাঙ্গণে চতুর্দিকে লেবু, পেয়ারা, আতা ও লিচু গাছে ভর্তি। অধিকাংশ গাছই ফল ভারে অবনত। মনে হলো যেন ধরিত্রী দেবীকে তাহারা তাহাদের সর্বস্ব দিয়ে প্রণাম জানাচ্ছেন। সেই মনোরম দৃশ্য দেখে রোহিণীবাবু পরিতৃপ্ত হলেন। বাজারে গিয়ে দেখলেন সব জিনিস সস্তা, নানা রকম ফল কিনতে পাওয়া যায়। ঠাকুর সেবার কোনো অসুবিধাই হবে না। মনের আনন্দে ঠাকুরের সহিত চারিদিক ঘুরে বেড়াতে লাগলেন। জয় রাম, জয় গোবিন্দ।